হেলাল হাফিজ আসলে একজন সফল কবি। কারণ আমরা ৯০-এর যখন ৬৯-এর যখন আন্দোলন হয়, সেই আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে হেলাল হাফিজের যে কবিতা, এখন জৈবর যা যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন জৈবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই কবিতাগুলো আসলে আমরা যখন ছোটোবেলাতে কবিতা পড়ি এবং কবিতা পড়তে পড়তে যখন কবিতার দিকে যায়, তখন বিশ্ববিদ্যালয়ের অলগুলোতে চিকা মারা থাকতো। হেলাল হাফিজ বাংলাদেশে এত একজন জনপ্রিয় কবি যে ওনার বই যে জলে আগুন জ্বলে, এটা সম্ভবত এখন ৪২ কি ৪৩টা এডিশন চলছে। ফলে হেলাল হাফিজকে বাংলাদেশের তরুণ সমাজ, বিশেষ করে যারা আন্দোলন সংগ্রামী প্রতিবাদী ছিল, সবাই তার নাম জানেন। হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি যে উনি আসলে একার একটা জীবন বেছে নিয়েছিলেন। আমি ওনার অসংখ্যবার তার সাথে আমার স্মৃতি আছে এবং তিনি আমাকে বড় বড় সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আসলে আমি নির্জনতা ভালোবাসি, আমি আসলে টাকা পয়সা ঘর বাড়ি জমাতে চাইনি, আমি আসলে মানুষ জমাতে চেয়েছি, আমি ভালোবাসার কাঙাল। তো একজন কবি হিসেবে আমি মনে করি এবং বাংলাদেশের খুব আত্মমর্যাদাশীল একজন কবি ছিলেন হেলাল হাফিজ, কারণ কখনোই কারো অনুগ্রহ তিনি গ্রহণ করতেন না। সর্বশেষ আমি যেটি বলতে পারি সেটা হচ্ছে আমাদের ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানেও আপনারা দেখেছেন যে শিক্ষার্থী এবং জনতার মুখে কিন্তু হেলাল হাফিজের সেই কবিতার লাইন ঘুরে ফিরে এসেছে। ফলে আমরা বলতে পারি যে হেলাল হাফিজ আমাদের সবসময় প্রাসঙ্গিক একজন কবি এবং আগামীতেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। এটা আমার একজন ভক্ত হিসেবে, একজন কবি হিসেবে তার প্রতি আমার একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আর কি। সর্বশেষ কবে দেখা হয়েছিল আপনার তার সাথে? আমি সর্বশেষ গণ অভ্যুত্থানের আগে উনি অসুস্থ হয়ে পড়ে, তখন উনি দেখা করতেন না এবং উনি, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু হোটেলেই একা একা একটা রুমে থাকতেন। এবং উনি যখন, ওনার সঙ্গে পরিচয় আসলে আমার আজ থেকে প্রায় ১৫ বছর আগে, তখন আমি ঢাকায় প্রথম আসি, তখন প্রেস ক্লাবে ওনার সঙ্গে আমার পরিচয় হয় এবং তখন উনি প্রেস ক্লাবের অপোজিটে একটা হোটেলে থাকতেন। ওই হোটেলে বাস করার পরে তিনি সর্বশেষ হচ্ছে এই পিজির পাশে হচ্ছে আপনার একটা হোস্টেল আছে, এটা হচ্ছে সুপার হোম হোস্টেলে থাকতেন এবং সেখানে সর্বশেষ উনি আসলে পড়ে গিয়ে মাথায় ইনজুরি হয় এবং সেখান থেকেই হাসপাতালে আনতে আনতে তার মৃত্যু হয় আর কি, সর্বশেষ আমরা জানতে পেরেছি। এবং তার বড় ভাই দোলাল হাফিজের মাধ্যমে আমরা জানতে পেরেছি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফোন দিয়েছিলেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইংরেজি সাহিত্য, সেই সূত্রে আমার কবিতার সাথে পরিচয়, হেলাল হাফিজের কবিতার সাথেও পরিচয়। তখন আমি বলতাম যে আমাকে টাইম মেশিন দেওয়া হলে আমি সত্যজিৎ রায় আর হেলাল হাফিজের কাছে যেতে চাই। আমার বন্ধুরা বলতে হেলাল হাফিজ তো জীবিত আছে, তো একদিন নিশ্চয় সুযোগ হবে। তো সেটা আমার এক বন্ধু মনে রেখেছিল। তো ওর একটা ইন্টারভিউ ছিল কবির সাথে, ও কোনো কারণে যেতে পারেনি। রেজওয়ান রাফসান আমার বন্ধু, ও আর এই যে সিজু আমার একটা ছোট ভাই, ও আসছে, আমরা গেলাম। সেদিন থেকে পরিচয় আমাদের তিনজনের সাথে, অনেক অনেক স্মৃতি। আর যখন হোস্টেলে আসলেন তখনও আমি প্রায়শই আসতাম, এই যে এখানে যেখানে ছিলেন। আর হচ্ছে মানে শোকাহত এই জন্য না যে আমি কষ্ট পাচ্ছি, ওইটা হচ্ছে যে উনি কীরকম কষ্ট পেয়ে গেছেন, এত অভিমানী ছিলেন যে ওই তথাকথিত আরামায়েশ চাননি, ইচ্ছা করে এগুলো ত্যাগ করে সে একা থেকেছেন এই বয়সের মানুষ। সো এই তো হেলাল হাফিজের যে জীবন, এই জীবনে আসলে ওনাকে দেখার জায়গা, ভাবনার জায়গা বেশ বড় হিসাবে ছিল। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ১৯৬৯ সালে তার গণঅভ্যুত্থানে তার কবিতা ব্যবহার হয়েছে, এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। ২০৯০ সালেও, ১৯৯০ সালেও ব্যবহার হয়েছে, ২০২৪ সালেও তার কবিতা ব্যবহার হচ্ছে। তো এই যে একজন কবির একটিমাত্র কবিতা এতগুলো তিনটি গণঅভ্যুত্থানে ব্যবহার হয়, তার মানে আসলে একজন কবি কিভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন এটা দেখা গেল। তো আমি এবারের গণঅভ্যুত্থানে, এবারের ছাত্র আন্দোলন নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম ৫ অক্টোবর। তো আমি বললাম যে হেলাল ভাই, আপনি তো, আমি প্রতি বছর যখন তার ইন্টারভিউ নেই, তিনি প্রায় বলতেন যে নিঃসঙ্গতাটাকে আমি এনজয় করি, হোটেল জীবন এনজয় করি। কিন্তু ২০২১-২২ সালের পর থেকে বলে যে আমার এই জীবন আর ভালো লাগে না। এই যে মানুষের পরিবর্তন, তখন একটা আকুতি ছিল যে একটুখানি আমার পাশে যদি কেউ থাকতো, একটুখানি কেউ যদি আমার ওষুধটা খাইয়ে দিত, এই যে তার বলার আকুতি, এটা আসলে আমরা যারা তার শুভানুধ্যায়ী আমাদের কাছে বেশ ভাবিয়ে তুলেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে স্বৈরাচার পতনের পরে ২৪-এ আপনি আসলে এই সময়টাকে কিভাবে দেখেন, কথা বলেন। তিনি বলছিলেন যে ৯০ আন্দোলনের পরে শাসকরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণের কথা হিসাবে রাষ্ট্র নির্মাণ করেনি। কিন্তু ২৪-এর আন্দোলনের পরে শাসকরা যেন জনগণের সঙ্গে প্রতারণা না করে,
রাষ্ট্রটাকে মানুষের জন্য নির্মাণ করে এবং সম্প্রীতি সমন্বয় করে রাষ্ট্রটাকে এগিয়ে নেয়, এটা তার শেষ আকুতি ছিল।